নমস্কার বন্ধুরা, উড়াকু চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমরা জানব কেদারনাথ যাত্রা বা কেদারনাথ ট্যুরের সমস্ত খুঁটিনাটি তথ্য। প্ল্যানটা কতদিনের জন্য করবেন, কোথায় গিয়ে প্রথমে উঠবেন, কোন কোন জায়গায় থাকবেন, কোথায় কোথায় নাইট স্টে করবেন, কি খাবেন, বা কেদারনাথ টেম্পল যাওয়ার জন্য কি কি উপায়ে আপনারা যেতে পারেন, কি কি নথিপত্র লাগবে, বা কিভাবে আপনারা চারধাম যাত্রার বুকিং করবেন, এই সব কিছু জানতে পারবেন এই ভিডিওতে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছেন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। চলুন প্রথমে দেখে নিই আমাদের কেদারনাথ যাত্রার জন্য প্ল্যান কী ছিল। প্রথম দিন আমরা ঋষিকেশ থেকে গৌরীকুণ্ড এমনি নর্মাল বাসে করেই গেছিলাম। তারপর গৌরীকুণ্ডে নাইট স্টে করে পরদিন গৌরীকুণ্ড থেকে কেদারনাথ আমরা ট্রেক করে গেছিলাম। ওই দিন রাত্রে কেদারনাথের স্টে করে পরদিন সকালে কেদারনাথে পুজো দিয়ে বাবা ভৈরবনাথ দর্শন করে কেদারনাথ থেকে গৌরীকুণ্ডের উদ্দেশ্যে রওনা দিলাম। গৌরীকুণ্ডে পরদিন রাতটা আবার নাইট স্টে করলাম। তারপর দিন গৌরীকুণ্ড থেকে চোপতা শেয়ার কারে গেলাম। চোপতা থেকে তুঙ্গনাথ আমরা আবার ট্রেক করে গেলাম। তুঙ্গনাথে আমরা ওখানে নাইট স্টে করেছি। সেখান থেকে পরদিন সকালে তুঙ্গনাথ থেকে চন্দ্রশিলা গেছিলাম আমরা ট্রেক করে। ওই দিনই চন্দ্রশিলা থেকে চোপতাতে ব্যাক করেছিলাম। চোপতা থেকে শেয়ার কার নিয়ে আমরা বদ্রীনাথে গেছিলাম। বদ্রীনাথে নাইট স্টে করেছিলাম। পরদিন সকালে বদ্রীনাথ টেম্পল দর্শন করে মানা, বসুধারা ওয়াটারফলস এগুলো ট্রেক করে ঘুরেছিলাম। সেই রাতটাও আমরা বদ্রীনাথে কাটিয়েছিলাম। পরদিন সকালে বদ্রীনাথ থেকে আমরা ঋষিকেশের উদ্দেশ্যে বাসে করে রওনা হয়েছিলাম। তারপর ওখানে ঋষিকেশে সন্ধ্যা আরতি দেখে তারপর দিন অটোতে করে ঋষিকেশ থেকে হরিদ্বারে পৌঁছে গেলাম। হরিদ্বারে গিয়ে আমরা দুদিন রেস্ট করেছিলাম। তারপর হরিদ্বার থেকে মা মনসা দেবী টেম্পল ট্রেক করেছিলাম এবং রাত্রিবেলা আমাদের ফেরার ট্রেন ছিল। তো চলুন প্ল্যানটা কতটা কি সাকসেস হয়েছিল একবার দেখে নিন এবং কিভাবে কোথায় যাবেন, কি করবেন সব থাকছে সামনের ভিডিওতে। আমরা দুপুর 1টায় হাওড়া থেকে কুম্ভ এক্সপ্রেস ধরে রওনা দিলাম। ট্রেনটা হরিদ্বার পৌঁছানোর টাইম পরবর্তী দিন বিকেল 3:50। যদি ট্রেন দেরি করে, লেট করে বা রাত হয়ে যায় তাহলে আমরা হরিদ্বারেই নাইট স্টে করবো। আর যদি টাইমে পৌঁছায় তাহলে আমরা ওই দিনই ঋষিকেশ চলে যাব, ওখান থেকে একটা লোকাল ট্রেন ধরে। এরকম প্ল্যান ছিল, তাই আমরা আগে থেকে হোটেল বুক করিনি। তখনও অবধি সব কিছু প্ল্যান মাফিকই চলছিল, তাই আমরা টাইমে পৌঁছে গেছিলাম এবং আমরা একটা লোকাল ট্রেনের টিকিট কেটে নিয়ে এলাম। হ্যাঁ, জনপ্রতি মাত্র 30 টাকা দিয়েই আমরা পৌঁছে গেলাম ঋষিকেশে। ঋষিকেশ স্টেশনটা সত্যি অপূর্ব গোছানো, আমার তো খুব ভালোই লাগলো। আর ট্রেনে আসার সময় একটু বৃষ্টিপাত হয়েছিল, তাই মেঘলা মেঘলা ওয়েদার আর বৃষ্টি ভেজা একটা ওয়েদারের মধ্যে স্টেশন চত্বরটা পার করে অটোর জন্য ওয়েট করলাম। অটো নিয়ে সোজা চলে গেলাম আমরা বাস স্ট্যান্ডের দিকে, কারণ পরদিন সকালবেলা ওই বাস স্ট্যান্ড থেকেই আমাদেরকে সোনপ্রয়াগ যাওয়ার জন্য বাস ধরতে হবে এবং সেই সোনপ্রয়াগ থেকে শেয়ার কার ধরে আমরা চলে যাব গৌরীকুণ্ড। হোটেলের ভিডিওটি করা হয়নি, তবে আমি এই স্ক্রিনে দিয়ে রাখলাম, আপনারা দেখে নেবেন। হোটেলটা সত্যিই খুব ভালো ছিল। আর বাস স্ট্যান্ডের পাশে ওরকম হোটেল অনেক আছে, আপনারা না বুক করে গেলেও ওখানে বুক করতে পারবেন। স্টেশন থেকে মিনিট 10 রাস্তা পেরিয়েই আমরা পৌঁছে গেলাম বাস স্ট্যান্ডে। হোটেলে ব্যাগপত্র রেখে আমরা পরের দিন যাওয়ার জন্য বাসের খোঁজ করতে লাগলাম। বাস স্ট্যান্ডে গিয়ে দেখি ওখানে পাশাপাশি দুটো বাস স্ট্যান্ড, একটা স্টেট বাস স্ট্যান্ড, একটা এমনি প্রাইভেট। স্টেট বাসের প্রথমে খোঁজ করতে গিয়ে জানলাম ভোর 4:10 একটা বাস আছে, যেটার টিকিট পরের দিন সকালেই বুক করা হবে। আর প্রাইভেট বাস মোটামুটি অ্যাভেলেবেল। দুটোর ভাড়া তারতম্য, স্টেট বাসে 500 টাকা পার হেড আর প্রাইভেট বাসে 620 টাকা পার হেড। আর আপনারা প্রাইভেট কার করে যেতে পারেন, সেক্ষেত্রে হয়তো 6 থেকে 7 হাজার টাকা। বাস স্ট্যান্ডে অনেক ট্রাভেল এজেন্সি আছে যেখান থেকে আপনারা বুক করতে পারবেন। আমরা প্রাইভেট বাসের সিট বুক করে নিলাম আগের রাত্রেই। পরদিন সকালে আমরা সেই বাস ধরে রওনা হলাম 5টার সময়। ভোর রাত্রে ঋষিকেশের এক এক করে রামঝোলা, লক্ষণঝোলা পেরিয়ে আমরা সোনপ্রয়াগের দিকে এগিয়ে চললাম। ধীরে ধীরে সকাল হলো, ততক্ষণে আমরা মোটামুটি 30 কিলোমিটার পথ অতিক্রম করে ফেলেছি। উত্তরাখণ্ডে গাড়ওয়াল হিমালয়ের প্রকৃতির দৃশ্য সত্যি অনবদ্য। ধীরে ধীরে অল্টিটিউড বাড়ার সাথে সাথে ঠান্ডাটাও বাড়ছে। এক এক করে দেবপ্রয়াগ, শ্রীনগর পেরিয়ে আমরা এখন পৌঁছে গেলাম রুদ্রপ্রয়াগে। এখান থেকে সোনপ্রয়াগ এখনও 69 কিলোমিটার, তাও ধরুন 2.5 ঘন্টা তো লাগবেই। এরপর নাম করা জায়গা বলতে আগস্ত্যমণি, তারপর গুপ্তকাশী, তারপর ফাটা, তারপর সোনপ্রয়াগ। প্রায় রাস্তার মাঝে এরকম ফাটল, কোথাও ধস নেমে আছে, এসব দেখে ভয় পাবেন না। এখানকার ড্রাইভাররা সত্যি খুব স্কিলফুল এবং ডিসিপ্লিনড।
যাই হোক, সব রকম ভালো মন্দ চড়াই উতরাই পেরিয়ে আমরা এখন পৌঁছে গেলাম সোনপ্রয়াগ বাসস্ট্যান্ডে। সোনপ্রয়াগ বাসস্ট্যান্ড থেকে গৌরীকুণ্ড যাওয়ার জন্য যে শেয়ার কার পাওয়া যায়, সেই স্ট্যান্ড অবধি যেতে গেলে আপনাদেরকে 500 মিটার হাঁটতে হবে। সেই 500 মিটার আমরা এখন হেঁটে চললাম। যারা ঋষিকেশ থেকে ছোট গাড়ি ভাড়া করে আসবেন বা শেয়ার কারে করে আসবেন, তাদের স্ট্যান্ড আরও উপরে, তাই আপনাদেরকে কম হাঁটতে হবে, হয়তো 250 মিটার মতো হাঁটতে হবে। এটা সোনপ্রয়াগ মেন টাউন। আপনারা চাইলে এখানেও নাইট স্টে করতে পারেন, তবে আমার মতে যেদিন যাবেন সেদিন গৌরীকুণ্ডে চলে যাওয়াই বেস্ট। শেয়ার কার ধরে মাথাপিছু 40-50 টাকা দিয়ে আপনারা চলে যাবেন গৌরীকুণ্ডে, কারণ সকালবেলা এখানে গৌরীকুণ্ড আসার জন্য গাড়ির প্রচুর জ্যাম লেগে যায়। তাই চেষ্টা করবেন গৌরীকুণ্ড চলে যাওয়ার। গৌরীকুণ্ডে গিয়ে রেস্ট নিন, পরদিন সকাল সকাল গৌরীকুণ্ডে স্নান করে কেদারনাথের উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন। এই সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড যাওয়ার রাস্তাটা সত্যিই খুব ভয়ঙ্কর। 5 দিন আগে এখানেই একটা কার পুরো উল্টে যায়, ড্রাইভার সমেত 5 জন মারাও যায়। এরকম দুর্ভাগ্য যেন আর কারো না হয়, এই প্রার্থনা করি। গৌরীকুণ্ডে গিয়ে কোথায় থাকবেন, কোথায় খাবেন, সব কিছু ডিটেলস আমি এখন দিয়ে দিচ্ছি। গৌরীকুণ্ডে আমরা যে হোটেলটায় উঠেছিলাম, ট্রিপল বেডের একটা রুম, এর সাথে আপনারা যেমন চাইবেন সেরকম পেয়েও যাবেন। আমি হোটেলের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। আমরা যে রুমটায় ছিলাম সেটার ভিডিও আমি দেখিয়ে দিচ্ছি, তাহলে একটু আইডিয়া করতে পারবেন যে কেমন হতে পারে। গৌরীকুণ্ড জায়গাটি একদমই ছোট। আপনারা যে হোটেলে উঠবেন সেখান থেকে ব্যাগপত্র রেখে বেরিয়েই দেখবেন এরকম অনেক হোটেল আছে খাওয়ার জন্য, সেখান থেকে আপনারা লাঞ্চ ডিনার সেরে নিতে পারেন। যে কুণ্ডের নাম অনুসারে এই জায়গাটার নাম হয়েছে গৌরীকুণ্ড, সেই কুণ্ড হলো এটা। এই যে গৌরীকুণ্ড, যেখানে গরম জলের একটা কুণ্ড আছে। আপনারা ভোরবেলা এখানে স্নান করে তারপর ট্রেকে যেতে পারেন, অথবা ট্রেক থেকে ফিরে এসে আপনারা এখানে স্নান করতে পারেন। গৌরীকুণ্ড কথাটি আসছে মা পার্বতীর অপর নাম গৌরী থেকে। মা পার্বতী এখানে কঠোর তপস্যা করেছিলেন শিবকে পাওয়ার জন্য, আর এই কুণ্ডেই তিনি স্নান করতেন, তাই এই জায়গার নাম গৌরীকুণ্ড। এখানে মাঝে মধ্যে মানে প্রায়ই এই জায়গায় বৃষ্টিপাত হয়, তাই আপনারা পারলে পঞ্চ নিয়ে যাবেন অথবা রেনকোট। ওখানে প্লাস্টিক পঞ্চ পাওয়া যাচ্ছে, আপনারা ঋষিকেশ থেকেও কিনে নিতে পারেন, সোনপ্রয়াগেও কিনতে পারেন বা গৌরীকুণ্ডেও কিনতে পারেন। তবে একটা কথা মাথায় রাখবেন, যাই কিনুন আপনি যত উপরে যাবেন তার দাম তত দ্বিগুণ হতে থাকবে। এই দোকানগুলোতে ক্লক রুমও আছে, মানে আপনারা যেদিন ট্রেক করছেন সেদিন হয়তো আপনাদের বড় লাগেজ আপনি এখানে রেখে যাবেন, পরদিন ফেরার সময় নিয়ে যাবেন, তো সেই ব্যাগ রাখার জন্য হয়তো পার ব্যাগ 50 টাকা কি 100 টাকা করে নেবে। আপনারা চাইলে সেই সুবিধাও উপভোগ করতে পারেন। তবে হ্যাঁ, যে হোটেলে থাকবেন সেই হোটেলে রেখে যাওয়াই ভালো, আর সেই হোটেল মালিককে বললে তারা রেখেও দেয়। যাই হোক, কাল সকাল সকাল বেরোতে হবে, তার জন্য ভালোভাবে রেস্ট নিয়ে নেওয়া দরকার। ডিনার সেরে আমরা একটা লম্বা ঘুম দেবো। পরদিন সকালে দেখা হচ্ছে ট্রেক রুটে। সেখানে গিয়ে আমরা জানবো আমাদের ট্রেকে কী কী সমস্যা হবে বা সমস্যা হতে পারে, বা সমস্যার সম্মুখীন হয়েছিলাম, বা আপনারা কি ভুল করবেন না আর কোনগুলো করবেন, সব কিছু আমি বিস্তারিত বলবো রাস্তায় যেতে যেতে। হর হর মহাদেব বলে আজকের দিনের শুরুতেই মহাদেব আমাদের একটা পরীক্ষা নিয়ে ফেলেছে। আমরা ভেবেছিলাম 4:30টার সময় বেরোবো, কিন্তু যখন ঘুম থেকে উঠে সব কিছু রেডি হলাম, তারপরে দেখছি ভালো মতো বৃষ্টি হচ্ছে। বৃষ্টি থামার নামই নেয় না। বৃষ্টি একটু কমতে আমরা বেরিয়ে পড়লাম পঞ্চপড়ে। তাও 1 কিলোমিটার আসার পর ভিডিও করতে শুরু করেছি। এই দেখেন কেমন ক্ষেপে উঠেছে এখানকার ফলসগুলো, বৃষ্টির জন্য আরোই তারা প্রবল হয়ে গেছে। 4:35 বেরিয়েছি, এখন বাজে ঘড়িতে 6:22, মানে প্রায় 2 ঘন্টা আমরা হেঁটে ফেলেছি। টিপটাপ বৃষ্টি এখনও পড়ছে, তবে বৃষ্টিকে উপেক্ষা করে আমরা এগিয়ে চললাম মহাদেবের উদ্দেশ্যে। এখানকার ওয়েদার সবসময়ই খামখেয়ালি, তাই ওয়েদারের জন্য আপনারা ভালো মতো প্রস্তুতি নিয়ে আসবেন। যখনই আসুন ওয়েদার দেখেই আসুন যে পরিষ্কার থাকবে কি মেঘলা থাকবে। আপনারা পঞ্চা সবসময় সাথে রাখবেন অথবা রেনকোট। বেশি লাগেজ ভারী করবেন না। খাবারের জিনিস বলতে কিছু ড্রাই ফ্রুটস রাখবেন, আর রাস্তার মাঝে এমনি চাউমিন বা ম্যাগি এই জাতীয় কিছু পেয়ে যাবেন। তবে চেষ্টা করবেন আপনার কাছে কিছু কেক বিস্কুটও রাখার। রাস্তার মাঝে পড়লো আরও একটা বিধ্বংসী ফলস, যেটা পেরোতে গেলে আপনাকে ভিজতেই হবে। নিজের শরীরটাকে পুরোপুরি বাঁচিয়ে নিয়েছিলাম ঠিকই, কিন্তু শুটা পুরোপুরি ভিজেই গেল। ভেজা শু নিয়েই বাকিটা আমাকে এগিয়ে যেতে হবে। যাই হোক, ঘড়িতে এখন 7:17 বাজে। কেদারনাথ আর মাত্র 10 কিলোমিটার। তবে এটা 10 কিলোমিটার ঠিকই, কিন্তু এখানকার লোকালদের মতে প্রায় 15 কিলোমিটার এখনও বাকি আছে। আচ্ছা, এখানে বৃষ্টির সময় শু যাতে ভিজে না যায় সেজন্য শু কভারও পাওয়া যায়। সেটা গৌরীকুণ্ডেও পাওয়া যায়, সোনপ্রয়াগও পাওয়া যায়। আপনারা চাইলে সোনপ্রয়াগ থেকে কিনে নিতে পারেন, কিন্তু ওইটা কতটা কাজের আমি জানি না, যেহেতু আমি পড়িনি। তবে বেশ কিছুজন পড়ে আসছিল, দেখছিলাম ফেটে যাচ্ছিলো, যেন নিচের শোলটা ফেটে যাচ্ছিলো।
এখন বৃষ্টিটা থেমে গেছে, তাই আমাদের মুখে একটু হাসি বেরিয়েছে আর একটু রিল্যাক্স বোধ করছি। আমাদের সাথে যারা আরও দুজন এসছে, রাম এবং তনয়া, তারা আমাদের পিছনেই আছে। বৃষ্টির জন্য আমাদের ট্রেকের শুরুটা সত্যিই খুব কঠিন হয়েছিল। আসলে আমরা যখন বেরিয়েছিলাম তারপর প্রথম 1-2 কিলোমিটারের মধ্যে আমাদের জুতো মোজা সব ভিজে গেছিলো। তো যাই হোক, আমাদের মহাদেব সাথে আছেন, উনি চান যে আমরা যাই, তাই এখন বৃষ্টিটা আপাতত থেমেছে। জানি না সামনে এগিয়ে আরও নতুন পরীক্ষা কিছু অপেক্ষা করছে কিনা, মহাদেব আমাদের জন্য আর কী পরীক্ষা রেখেছে। তবে হর হর মহাদেব বলে এগিয়ে যাই। আপনারা যারা পায়ে না হেঁটে ঘোড়ার পিঠে কিংবা ডুলিতে করে যাবেন ভেবেছেন বা ভাবছেন এখন দেখে, তো তাদের জন্য বলি, সোনপ্রয়াগ থেকেই সেগুলো ঠিক করা যায়, অথবা গৌরীকুণ্ডেও পেয়ে যাবেন আপনারা কথা বললে। ওখানে প্রচুর অ্যাভেলেবেল ঘোড়া আছে, ডুলি আছে, আপনারা পেয়ে যাবেন। ওখানে পার পার্সন 5,000-7,000 করে নেয় ঘোড়াতে, ঠিক আছে। ডুলিগুলোতে 10,000 মতো নেয়। আর যারা মেন্টালি এবং শারীরিকভাবে প্রিপেয়ার্ড যে আমরা হেঁটেই যাব, তাহলে তাদের জন্য বলবো ওভার কনফিডেন্স করবেন না বা হবেন না। রাস্তাটা খুব সহজ যে বলবো সেটা আমার বলা ভুল হবে, কঠিন আছে। তবে আগে শারীরিক প্রিপারেশন নিন, 1 মাস আগে থেকে ওয়ার্কআউট করুন, এক্সারসাইজ করুন, একটু করে দৌড়ান বা হাঁটুন, তাহলে আপনার জন্য এটা ইজি। রাস্তায় অনেক বয়স্ক মানুষকে দেখলাম যারা কষ্ট করে হেঁটে বাবা শিবের দর্শনের জন্য এগিয়ে আসছেন। তাদেরকে দেখে ভালোও লাগছে, আবার ইন্সপায়ার্ডও হচ্ছি। একটা ভুল কখনো করবেন না, লাগেজ বেশি বড় করবেন না। আর যদি বড় করেও থাকেন, যদি যেহেতু আপনাদের 10-12 দিনের প্ল্যান প্রোগ্রাম, সেহেতু লাগেজ যদি বড়ও হয়, তবে কেদারনাথ অবধি আনবেন না, গৌরীকুণ্ডে রাখবেন। তারপর ওই দিনের জন্য যেদিন ট্রেক করছেন, ট্রেক করে কেদারনাথ যাচ্ছেন আর পরদিন কেদারনাথ থেকে ফিরছেন, এইটুকু টাইমের জন্য যা কিছু দরকার, যেটুকু খাবার টাবার বা মেডিসিনস বা ফার্স্ট এড কিছু রাখতে হলো, সেইগুলো নিন। আর রাত্রের ডিনারের জন্য কিছু না নেওয়াই ভালো, ওখানে গিয়ে পাবেন। হ্যাঁ, একটু এক্সপেন্সিভ হবে, কিন্তু ওখানে পেয়ে যাবেন। আর রাত্রে ওখানে কিন্তু ভালো ঠান্ডা থাকে, তাই ঠান্ডার জন্য ভালো জ্যাকেট একটা নিতে পারেন। আর এরকম ওয়েদারের জন্য আপনারা 2টো মোজা নিতে পারেন, যেহেতু যাওয়ার দিন একটা ভিজে যাবে, পরের দিন ফেরার সময় ওগুলো তো শুকাবে না, তো নেক্সট দিনে আর একটা নতুন মোজা ইউজ করবেন। পুরো ট্রেকের জন্য মোটামুটি 3-4 পেয়ার মোজা রাখা উচিত আমি মনে করি। আর বেশি কিছু পরে ট্রেক করবেন না, এমনি জাস্ট নর্মাল জার্সি ট্রাউজার পরবেন, আর জার্সির উপরে খুব বেশি হলে একটা উইন্ডচিটার পরবেন, আর মাথায় একটা ক্যাপ নেবেন, ব্যাস, এটুকুই যথেষ্ট। আপনি যেহেতু হাঁটবেন সেহেতু আপনার কোনো ঠান্ডা লাগবে না। প্রথম 500 মিটার যখন হাঁটবেন তখন একটু ঠান্ডা ঠান্ডা বোধ হবে, কিন্তু 500 মিটারের পর থেকে যখন এটা আপনার শরীর গরম হয়ে যাবে, তারপর থেকে আপনার ঠান্ডা বলে কিছু মনে হবে না। হ্যাঁ, ট্রেক শেষ করার পরে তখন ঠান্ডা লাগবে, তখন আপনি জার্সি টার্সিগুলো চেঞ্জ করে নেবেন, যেহেতু ঘেমে যাবেন বা ভিতরটা ঘেমে যাবে, তখন জার্সিটা চেঞ্জ করে নিয়ে আপনি জ্যাকেট পরবেন বা আদার্স কিছু পরবেন। কথা বলতে বলতে প্রায় 15-16 কিলোমিটার পথ আমরা পেরিয়ে চলে এলাম, আর মাত্র 6 কিলোমিটার। অ্যাকর্ডিং টু মাইলস্টোন এখানে কেদারনাথ গৌরীকুণ্ড থেকে বলা হয় 15 কিলোমিটার, কিন্তু যেহেতু বারবার রাস্তা ভাঙা হয়েছে, সেখান থেকে আবার নতুন পথ তৈরি করা হয়েছে, এই হিসেবে এখানকার লোকাল গাইডদের মতে, লোকাল যারা আছে তাদের মতে এটা কেদারনাথ প্রায় 22 কিলোমিটার। পাহাড়ের ওয়েদার সবসময় দুপুর 1-2টোর পর থেকে একটু মেঘলা হয়ে যায়, বৃষ্টি বৃষ্টি ভাব হয়। তার জন্য আপনারা চেষ্টা করবেন যতটা পারা যায় আর্লি মর্নিং স্টার্ট করার। আমরা 4:30টায় স্টার্ট করেছিলাম, আপনারাও চাইলে 4টে থেকে 4:30টার মধ্যে স্টার্ট করতে পারেন। করলে কি সুবিধা হয়, এই যে ঘোড়াগুলো যাচ্ছে না, ঘোড়াগুলো যাওয়ার সময় হাঁটতে খুব অসুবিধা হয়, বারবার সাইড দেওয়া, বা আপনি যদি সাইড না দেন আপনাকে ঘেঁষে চলে যাবে, এই সব ব্যাপারগুলো হয়। আর তাতে সকাল থেকে যদি স্টার্ট করেন, ওরা ঘোড়াগুলো শুরু করে মোটামুটি 7-7:30টার পর, আপনি ওই 3 ঘন্টাতে অনেকটা পথ এগিয়ে যাবেন। আমার স্টার্টিংয়ের ভিডিওগুলোর যে ক্লিপগুলো, সেগুলোর তুলনায় এখন কতটা মানুষের ভিড় দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন যে এখন হাঁটাটা কতটা কঠিন। আর তখন রাস্তা ফাঁকা ছিল, আমরা যতটা পেরেছি এগিয়ে এসেছি। হ্যাঁ, বৃষ্টিটার জন্য আমাদের একটু অসুবিধা হয়েছে ঠিকই, তবে সব দিন তো বৃষ্টি হবে না, হতে পারে আপনারা যখন যাবেন ওয়েদার একদম ক্লিয়ার থাকবে। কথা বলতে বলতে আমরা এখন কেদারনাথের বেস ক্যাম্পে প্রায় পৌঁছে গেছি। ওপারের পাহাড়ে 2013 সালের ডিজাস্টারের কিছু ক্ষতচিহ্ন। কেদারনাথ টেম্পল আর মাত্র 500 মিটার দূরে, দুই দিকে সারি সারি দোকান আর প্রচুর টেন্ট। এইগুলো সব টেন্ট, এগুলোতে আপনারা রাত্রে থাকতে পারেন। তাই এখন কেদারনাথে থাকা
কোনো অসুবিধার কিছু নেই যে আগে থেকে বুক করতে হবে বা কিছু, সেরকমও কোনো ব্যাপার নেই। তবে আপনারা এত দূর থেকে যাবেন যেহেতু, তাই নিজের সিকিউরিটি বা আগে থেকে সব কিছু ঠিক করে রাখাটাই ভালো। তার কারণ কখনো যদি না পান সেই ঠান্ডার মধ্যে একটা অসুবিধা, বা এতটা দূর ট্রেক করার পরে আপনার টেন্ট খোঁজা বা হোটেল খোঁজা এগুলো খুব কঠিন হয়ে যায়। আমরা কেদারনাথে টেন্টে ছিলাম, সেই টেন্টের নাম্বার আমি দিয়ে দিচ্ছি। ওই ছেলেটা সত্যিই খুব ভালো। আওয়ারা বয়েজ নামে ইউটিউবে চ্যানেলও আছে, ও ডেলি কেদারনাথের ওয়েদার আপডেট দেয়। এই ছিল আমাদের টেন্ট, দুটো কাপেলের দুটো টেন্ট মুখোমুখি। টেন্টের ভিতরে লাইট আর রুম হিটার, প্লাগ পয়েন্ট, সব রকম ফেসিলিটি ছিল। আমাদের থাকতে কোনো রকম অসুবিধা হয়নি। স্ক্রিনে দিয়ে দিলাম নাম্বার, আপনারা চাইলে যোগাযোগ করে নেবেন। জন প্রতি 500 টাকা করে, তবে সিজন অনুযায়ী উপর নিচে হতে পারে। টেন্টে এসে জুতো খুলতে গিয়ে দেখছি পাগুলো পুরো সাদা হয়ে গেছে। প্রথম 1 কিলোমিটার যখন আসি তখনই জুতোটা ভিজে গেছিলো, আর আমার জুতোটা অনেকটা পুরনো হয়ে গেছে, তাই শোল দিয়ে তলা দিয়ে জল ঢোকে, সেই জন্য পুরো মোজাটাও ভিজে গেছিলো। একবার বৈষ্ণোদেবী যখন গেছিলাম জম্মুতে, তখন এরকম সমস্যা হয়েছিল, পায়ের নিচে ব্লিস্টার পড়ে গেছিলো। তো এবারে সেটা বাঁচানোর জন্য আমি আগে থেকে লিউকোপ্লাস্ট, আমার স্ত্রীর শ্যুটা ভালো ছিল, সেই কারণে ওর পায়ে সেরকম কিছু ক্ষতি হয়নি। তবে সাদা হয়ে গেছে, যেহেতু সারাদিন হাঁটা আর অনেকটাই মোজাগুলো শোক করে গেছিলো। তো চলুন, টেন্টে বসে থাকলে হবে না, যার জন্য আসা তাকেই তো দেখা হয়নি। জাস্ট জুতো খুলে হাওয়ায় চপ্পল পরে বেরিয়ে পড়লাম টেম্পলের দিকে। দেখতে পাচ্ছেন টেম্পলটা ওই দূরে দেখা যায়। অবশেষে আমরা পৌঁছে গেছি কেদারনাথে। কত দিনের অপেক্ষা, কত স্বপ্ন আজ যেন একসাথে পূরণ হয়ে গেল। এই পথটা শুধু কয়েক কিলোমিটারের ট্রেক নয়, এটা ছিল ধৈর্য, কষ্ট, বিশ্বাসের পরীক্ষা। প্রতিটা পা ফেলতে ফেলতে, নিঃশ্বাসের সাথে সাথে মনে হয়েছে পারবো তো, কিন্তু মনের কোথাও যেন বারবার বলছিল যে চল আর একটু এগিয়ে চল, আর আজ চারিদিকে বরফ ঢাকা পাহাড়, এত কষ্ট, এত পরিশ্রম সব যেন মুহূর্তে মিলিয়ে গেল। এই জায়গায় এসে বুঝলাম এটা একটা ট্রেক নয়, এটা একটা বিশ্বাস, এটা একটা অনুভূতি, এটা একটা আত্মার টান। মন্দিরের সামনে দাঁড়িয়ে যখন চোখ বন্ধ করলাম, শুধু মনে হলো কিছু চাইবার নেই, শুধু এই মুহূর্তটা, এই শান্তি যেন চিরকাল থেকে যায়। হয়তো এটাই কেদারনাথের আসল জাদু। তুমি এখানে কিছু নিতে আসো না, তুমি এখানে নিজেকে খুঁজে পেতে আসো। সন্ধ্যা হলো ধীরে ধীরে, পাহাড়ের কোলে অন্ধকার নেমে এলো, আর ঠিক সেই সময় শুরু হলো কেদারনাথের সন্ধ্যা আরতি। এর সামনে দাঁড়িয়ে মনে হয় এই মুহূর্তটা শুধু দেখা যায় না, অনুভব করতে হয়। প্রতিটা শব্দ, ধূপের গন্ধ আর আগুনের আলো সব মিলিয়ে এক অপার্থিব শান্তি দেয়। এই কেদারনাথের সন্ধ্যা আরতি একবার যে দেখবে সে আর কোনো দিনও ভুলবে না। যাই হোক, সন্ধ্যা আরতি দেখার পর আমরা ডিনার সেরে টেন্টের দিকে এগিয়ে যাচ্ছি। ভীষণ ঠান্ডা হাওয়া বইছে, এই জন্য আপনারা ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসবেন, ভারী পোশাক কিংবা জ্যাকেট পরে আসবেন। আজকের দিনের ভিডিও এটুকুই। কাল আমরা সকালবেলায় 4:30-5টার সময় মন্দিরে পুজো দেব, এবং কাল কেদারনাথ থেকে গৌরীকুণ্ড ফেরার পালা। আজকের মতো সবাইকে গুড নাইট বলে আজকের দিনের সমাপ্তি ঘোষণা করলাম। গুড মর্নিং সবাইকে। এখন ঘড়িতে বাজে 4:51। কেদারনাথে এই অবস্থা। এখানে একটা দোকান থেকে পুজোর ডালি নিয়ে আমরা লাইনে দাঁড়িয়ে আছি। ভোরের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে কেদারনাথে, চারিদিকে একদম পরিষ্কার, নীরব, আর সামনে দাঁড়িয়ে আছে বরফে ঢাকা পাহাড়, তার সামনে মহাদেবের বাসস্থান। এর সামনে দাঁড়িয়ে মুহূর্তটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়, শুধুমাত্র অনুভব করা যায়। সকাল 6টার মধ্যে মহাদেবের পুজো কমপ্লিট করে আমরা এখন ভৈরব বাবার পথে, ভৈরব বাবা দর্শনের উদ্দেশ্যে। কথিত আছে ভৈরব বাবা এই পুরো ধামকে রক্ষা করেন, তাই তার দর্শন না করলে কেদারনাথ যাত্রা অসম্পূর্ণ থেকে যায়। যারা বলেন কেদারনাথে থাকবেন কোথায়, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা। দেখুন থাকার জায়গা, নদীর ওপরে সব টেন্ট, কতগুলো টেন্ট দেখেছেন, তাও দেখাচ্ছি, সব দেখিয়ে দিচ্ছি। এপাশেও টেন্ট আছে, ঠিক আছে। এই যে ব্রিজটা, ওই ব্রিজের ওপারে দেখুন কালো রঙের একটা এইটা, এখানে যাত্রী রেজিস্ট্রেশন হয়। যাত্রী রেজিস্ট্রেশন হওয়ার পরে এই দিক দিয়ে মন্দিরের দিকে যাবেন, আর ওইদিকে সিলভার কালারের যে ব্রিজটা আছে, ওই ব্রিজের ওপারে গেলে
ওই সাইডের যে টেন্টগুলো আছে ওগুলোতেও থাকতে পারেন। আর যদি ওপাশে না যান, এপাশেও হোমস্টে আছে, দেখুন কত অনেক হোমস্টে আছে, দেখেছেন? এইগুলো সব কেদারনাথ মন্দির থেকে মাত্র 500 থেকে 700 মিটারের মধ্যে। এই দেখেন মন্দির, এই মন্দির, আর এইগুলো সব হোটেল আর হোমস্টে। এই সব হোটেল আর হোমস্টে সব, অত টেনশনের কিছু নাই। কেউ এখান থেকে ফাঁকায় যাবে না। যদি না বুক করেও আসেন, এখানে টেন্ট অবশ্যই পেয়ে যাবেন। কেদারনাথ মন্দির থেকে ভৈরব বাবা টেম্পল মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার হবে, তবে একটু চড়াই আছে। এইটা হলো ভৈরব বাবা টেম্পল। এই উপর থেকে ভৈরব বাবা আমাদের কেদারনাথ ধামকে রক্ষা করে থাকেন। এই ভৈরব বাবার মন্দিরে আসলে অবশ্যই তেল আর ধূপ নিয়ে আসবেন। ভৈরব বাবাকে তেল আর ধূপ চড়ালে উনি খুব প্রসন্ন হন। ভৈরব বাবাকে এবং মহাদেবকে স্মরণ করে এবার আমাদের নিচে যাওয়ার পালা। আমরা যত তাড়াতাড়ি পারবো গৌরীকুণ্ডে নেমে যাওয়ার চেষ্টা করব, কারণ যতটাই দেরি করব ততটাই আমাদেরকে প্রকৃতির সম্মুখীন হতে হবে। ওয়েদার খুব একটা ভালো নয়, এখন আপাতত পরিষ্কার আছে, তবে মেঘলা মেঘলা ভাব আছে। তো চলুন, এখন আর ভিডিও নয়, নিচে গিয়ে একদম দেখা হচ্ছে। সকাল 9টায় নামতে শুরু করেছিলাম, এখন ঘড়িতে বাজে 12টা 15। আবার বৃষ্টি নেমে গেছে। গৌরীকুণ্ড পৌঁছতে প্রায় এখনও 6 কিলোমিটার পথ পেরোতে হবে। এখন ঘড়িতে বাজে 3টে 30। আমরা এই মাত্র গৌরীকুণ্ড পৌঁছালাম। পায়ের অবস্থা খুব খারাপ, শেষের দিকে ওয়েদার খুব খারাপ হয়েছিল। এখন ফেরার পর অনেকটা তৃপ্তি লাগছে। এখন যেটা বুঝতে পারলাম যে যাওয়ার দিন গৌরীকুণ্ডে নাইট স্টে করে সেই হোটেলেই লাগেজপত্র রেখে পরদিন এসে আবার ওখানেই নাইট স্টে করাটা বেটার। তারপরে নাইট স্টে করে তারপর দিন আপনারা চোপতা তুঙ্গনাথের উদ্দেশ্যে রওনা হবেন। কিভাবে যাবেন, কোথা থেকে গাড়ি ধরবেন, সেই সব কিছু বলবো ভিডিওর পরবর্তী অংশে। সকাল 7টায় ঘুম থেকে উঠে চলে আসুন গৌরীকুণ্ডের কার স্ট্যান্ডে। সেখান থেকে যেমনভাবে শেয়ার কারে এসেছিলেন সোনপ্রয়াগ থেকে, ঠিক একইভাবে ফিরে যান সোনপ্রয়াগে। এই গৌরীকুণ্ড থেকে যাওয়া শেয়ার কারগুলো আপনাকে একটা নির্দিষ্ট জায়গায় নামিয়ে দেবে। সোনপ্রয়াগের নির্দিষ্ট জায়গা থেকে আপনাকে সোনপ্রয়াগের কার স্ট্যান্ড অবধি হেঁটে যেতে হবে। সেখান থেকে আপনি পেয়ে যাবেন শেয়ার কার চোপতা যাওয়ার জন্য। মাথাপিছু 700 থেকে 800 টাকা ওদের দাবি থাকে। সবাইকে একটা বোনাস টিপ দিয়ে রাখি, আপনি যখন ঘুমোবেন চোপতা যাওয়ার রাস্তায় কখনো ঘুমোবেন না, কারণ রাস্তাটা এতটাই ভালো দেখতে, আপনি কিন্তু অনেক কিছু মিস করে যেতে পারেন। গৌরীকুণ্ড থেকে কেদারনাথ যাওয়ার দিন আপনারা যেভাবে বড় লাগেজটাকে হোটেলে রেখে গেছিলেন, ঠিক একইভাবে চোপতাতে ক্লক রুম আছে। আপনি চাইলে বড় লাগেজ ক্লক রুমে রেখে যেতে পারেন। আমরা রেখে যাচ্ছি। আপনাকে একটা স্লিপ ইস্যু করে দেবে, সেই স্লিপটা পরদিন এসে দেখাবেন, আপনাকে ব্যাগ দিয়ে দেওয়া হবে। আপনারা তুঙ্গনাথ যাওয়ার সময় এরকম ছোট ব্যাগ নিয়ে ওখান থেকে ট্রেকটা শুরু করবেন। চোপতা ভ্যালির এই গেট থেকে তুঙ্গনাথ যাওয়া যায়, এটাই হলো একমাত্র রাস্তা। সোনপ্রয়াগ থেকে চোপতা আসতে 4 থেকে 4.5 ঘন্টা সময় লাগে। তাই সকাল 7টায় যদি বেরোন, আপনারা 12:30-1টার মধ্যে চোপতা পৌঁছে যাবেন। চোপতা এসে কেদারনাথে যেমন ছোট্ট লাগেজ নিয়ে গেছিলেন সেরকম লাগেজ করে নেবেন, বড়টাকে চোপতার হোটেলে রাখবেন, সেখানে লাঞ্চ করবেন, হালকা করে খাবার খেয়ে তুঙ্গনাথের উদ্দেশ্যে রওনা হবেন। তুঙ্গনাথের রাস্তা আপনাকে মুগ্ধ করবে। চোপতা থেকে তুঙ্গনাথ মাত্র 3.5 কিলোমিটারের রাস্তা। তাই ধীরে ধীরে প্রকৃতির মজা নিতে নিতে, উপভোগ করতে করতে এগিয়ে চলুন তুঙ্গনাথ মন্দিরের দিকে। জয় বাবা তুঙ্গনাথ। তুঙ্গনাথের পথে এই ট্রেকটা যেন অন্য জগতের অভিজ্ঞতা। পথটা ধীরে ধীরে উপরে উঠে যাচ্ছে, আর প্রতিটা ধাপ যেন নতুন নতুন দৃশ্য আবিষ্কার করছে। কোথাও নীরবতা, কোথাও হালকা হাওয়ার শব্দ, কোথাও পাখির ডাক, সব মিলিয়ে এক অপার্থিব শান্তি। সত্যি এটা শুধু একটা ট্রেকই না, এটা নিজের সাথে, নিজের মনের সাথে একটা নীরব সাক্ষাৎ। আমরা চোপতা থেকে দুপুর 1:18 ট্রেকটা শুরু করি। এখন আমরা তুঙ্গনাথ পৌঁছে গেছি। এখন ঘড়িতে বাজে 3:52। আজ প্রকৃতি আমাদেরকে সম্পূর্ণ সাথ দিয়েছে, তাই আমাদের কোনো বাধা বিপত্তি হয়নি। খুব ভালোভাবে তুঙ্গনাথ পৌঁছে গেছি। তুঙ্গনাথ গিয়ে আমরা যে হোটেলটায় ছিলাম সেটার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রাখলাম। হোটেলে ব্যাগ রেখে রুম থেকে একটু ফ্রেশ হয়ে আমরা তুঙ্গনাথ দর্শনে এলাম। তুঙ্গনাথ টেম্পল, এটি হলো পৃথিবীর সর্বোচ্চ শিবা টেম্পল। প্রায় 12,000 ফিট উচ্চতায় দাঁড়িয়ে থাকা এই মন্দিরটি শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটা এক গভীর আধ্যাত্মিক অনুভূতির কেন্দ্র। পৌরাণিক কাহিনী অনুযায়ী মহাভারতের যুদ্ধের পর পাণ্ডবরা যখন ভগবান শিবের আশীর্বাদ নিতে আসেন, তখন ভগবান শিব বিভিন্ন জায়গায় বিভিন্ন অংশে ভাগ হয়ে নিজেকে লুকিয়ে ফেলেন।
পরে তার শরীরের বিভিন্ন অংশ বিভিন্ন জায়গায় প্রকাশ পায়। এটাকেই পঞ্চকেদার বলা হয়। পঞ্চকেদারের একটা কেদার হলো এই তুঙ্গনাথ মন্দির। এখানে ভগবান শিবের হাত বা বাহু প্রকাশ পেয়েছিল। এই নির্জন পাহাড়ের কোলে প্রকৃতির বুকে থাকা এই মন্দির এসে মনে হয় এখানে শব্দ কম, অনুভূতি অনেক বেশি। সন্ধ্যা হলেই শুরু হয় সন্ধ্যা আরতি। সন্ধ্যা আরতি দেখা হয়ে গেলে আমরা যে হোটেলটায় উঠেছি ওটা অ্যাকচুয়ালি হোমস্টে। যতজন গেস্ট হবে যারা রাত্রে খেতে চায় তাদেরকে বলে দিলে তারা সেই মতো রান্না করে আপনাদেরকে খেতে দেবে। খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন, কারণ পরদিন ভোরবেলায় আপনাদেরকে চন্দ্রশিলার উদ্দেশ্যে রওনা হতে হবে। আমরা ভোর ভোর চন্দ্রশিলার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। বৃষ্টি রাত্রে হয়েছিল, কিন্তু ভোরবেলা থেমে গেছিল। রাত্রে এতটাই প্রবল বৃষ্টি হয়েছিল, এই রাস্তা দেখলে বুঝতে পারছেন যে এখনও বৃষ্টির জল ঝরে ঝরে নামছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 13,000 ফুট উচ্চতায় অবস্থিত এই শৃঙ্গ। তুঙ্গনাথ মন্দির থেকে চন্দ্রশিলার দূরত্ব প্রায় 1.5 কিলোমিটার হবে। পথটা ছোট হলেও বেশ খাড়া, তাই ধীরে ধীরে ওঠাই ভালো। সাধারণত ট্রেকটা করতে সময় লাগায় 1 থেকে 1.5 ঘন্টা, তাও আপনার গতি এবং আবহাওয়ার উপর ডিপেন্ড করছে অনেকটা। সব থেকে ভালো সময় হলো ভোরবেলা, কারণ সেই সময় আবহাওয়া পরিষ্কার থাকে এবং সূর্যোদয়ের সময় এখান থেকে হিমালয়ের 360 ডিগ্রি ভিউ অসাধারণ লাগে দেখতে। এখান থেকে খুব স্পষ্টভাবে দেখা যায় নন্দাদেবী, ত্রিশূল, চৌখাম্বা, আরও অনেক বিখ্যাত পর্বতশৃঙ্গ। শীতকালে এই রাস্তাটা পুরোটা বরফে ঢেকে যায়, তখন আরও কঠিন হয়ে যায় যাওয়াটা, তখন গাইড নেওয়াই ভালো। এই চন্দ্রশিলা নামটির সাথেও একটি পৌরাণিক কাহিনী জড়িয়ে আছে। কথিত আছে ভগবান রাম রাবণ বধের পর এই শৃঙ্গে এসেই তপস্যা করেছিলেন। আমরা প্রায় পৌঁছে গেছি এই চন্দ্রশিলায়। এই চন্দ্রশিলারই নিচে ওই যে চূড়াটা দেখছেন, ওখানে রাবণও ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য কঠোর তপস্যায় ব্রত ছিলেন। আর এই চন্দ্রশিলার উপরে এই জায়গায় শ্রীরামচন্দ্র তপস্যা করেছিলেন। পৌরাণিক মতে শ্রীরামচন্দ্র যখন রাবণকে হত্যা করেন, তিনি তখন ব্রাহ্মণ হত্যার পাপের অংশীদার হন, কারণ রাবণ ছিল ব্রাহ্মণ পরিবারের, এবং সেই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি ভগবান শিবের কঠিন আরাধনা করেন এবং তপস্যা করেন এখানে। চলুন এবার আপনাদেরকে দেখিয়ে দিই এখানকার 360 ডিগ্রি ভিউ। এবার ফেরার পালা। আজ আমরা প্রথমে নেমে চলে যাব তুঙ্গনাথে। তুঙ্গনাথে আমরা বাবার মন্দিরে পুজো দিয়ে সেখানে কিছুটা সময় কাটিয়ে ফিরে যাব হোটেলে। হোটেলে খাওয়া দাওয়া সেরে ব্যাগ গুছিয়ে আজকে আমরা চোপতা নামব। আজকের প্ল্যান চোপতা নেমে চোপতা থেকে বদ্রীনাথ যাওয়া। শেয়ার কার কিংবা বাস যে অপশানই পাবো সেই অপশানে আমরা বদ্রীনাথে চলে যাব। আমরা প্রায় তুঙ্গনাথ পৌঁছে গেছি। আজ থেকে বছর 5-6 আগে আমরা এই জায়গায় বন্ধুরা মিলে অনেক এনজয় করেছিলাম, তাই জায়গাটা দেখে মনে পড়ে গেল। আমরা এখানে আড্ডা মেরেছি, অনেক কিছু মস্তি করেছি, আর এখানে আমাদের সৈকতের সাথে আমার লড়াই হয়েছিল লাঠি নিয়ে। তো আজ অনেকদিন পর এখানে এসে আমার খুব ভালো লাগছে, তার জন্য সৈকতের উদ্দেশ্যে এই ভিডিও করলাম। শুধু সৈকত নয়, সৈকতের সাথে প্যানো, কৌশিক, বাবু আর সবার জন্য করলাম এই জায়গাটা। তুঙ্গনাথে যখন আমরা পুজো দিচ্ছিলাম তখন হালকা হালকা বৃষ্টি পড়ছিল। 12,000 ফুট উচ্চতায় এই মন্দিরটি, এখানে আবহাওয়া সবসময় খামখেয়ালি। কখনো আকাশ পরিষ্কার হয় তো 10-15 মিনিট পরে আবার মেঘলাও হয়ে যায়, আবার কিছুক্ষণ পর বৃষ্টিও নেমে যায়, আবার কিছুক্ষণ পর পরিষ্কার ওয়েদার হয়ে যায়। এই সময়েও আমরা শান্তভাবে পুজো অর্চনা করলাম। এখানে সাধারণত খুব ভিড় হয়ই না, এমনিতে আবহাওয়া খারাপ থাকলে তো ভিড় কমই হয় এবং সকালের দিকটা পুরোটাই ফাঁকা থাকে। এখানে আসলে আপনি একটা শান্ত, গভীর আধ্যাত্মিক একটা অভিজ্ঞতা অর্জন করে যেতে পারবেন। এবার আমাদের ফেরার পালা। হোটেল থেকে হালকা খেয়ে দেরি না করে বেরিয়ে পড়লাম চোপতার উদ্দেশ্যে। ওয়েদারটা একটু স্পষ্ট হতেই দেখা মিলল চৌখাম্বা রেঞ্জের। ধীরে ধীরে শেষের পথে আমাদের এই যাত্রাটা।
নামতে নামতে ফিরে দেখছি সেই চেনা পথ, কিন্তু অনুভূতিটা এখনও নতুনই হয়ে আছে। আসার সময় যে পথটা ছিল উত্তেজনায় ভরা, এখন সেই পথ শান্ত, স্থির এবং গভীর হয়ে গেছে। কিছু যাত্রা শেষ হয় না, সব কিছু স্মৃতির মধ্যে থেকে যায়। এই পথ, এই পাহাড়, এই অনুভূতি, এই সব কিছু নিয়ে আমরা ফিরে চলেছি। অবশেষে আমরা পৌঁছে গেলাম চোপতার সেই মেন গেটে, যে গেট দিয়ে কাল আমরা যাত্রা শুরু করেছিলাম। আমরা এখান থেকে শেয়ার কার করে সোজা চলে যাব বদ্রীনাথ। তার আগে আমাদের বাকি যে লাগেজগুলো এখানে রেখে গেছিলাম ক্লক রুমে, সেগুলো কালেক্ট করে নেব। লাঞ্চ সেরেই আমরা গাড়িতে বেরিয়ে পড়লাম বদ্রীনাথের উদ্দেশ্যে। এই রুটে যাওয়ার জন্য শেয়ার কার একটি সহজ এবং বাজেট ফ্রেন্ডলি অপশন। তবে চোপতা থেকে বদ্রীনাথ যাওয়ার আরও কিছু বিকল্প রয়েছে। চাইলে প্রাইভেট গাড়ি বুক করেও সরাসরি যাওয়া যায়। জার্নি হবে আরামদায়ক এবং খরচ হবে তুলনামূলক বেশি। এছাড়াও চোপতা থেকে অনেক গাড়ি পাওয়া যায় যেগুলো গুপ্তকাশী বা রুদ্রপ্রয়াগ অবধি যায়। গুপ্তকাশী বা রুদ্রপ্রয়াগ থেকে আপনারা বাস বা শেয়ার কার করে বদ্রীনাথ যেতে পারেন। এটাও একটি কম খরচের অপশন। আমরা যে শেয়ার কারটায় গেছিলাম মাথা পিছু 900 টাকা করে ভাড়া নিয়েছিল। আপনি যে অপশনই বেছে নিন, পাহাড়ি রাস্তা, নদীর পাশ দিয়ে চলা আর একের পর এক অসাধারণ দৃশ্য এই পুরো যাত্রাটাকে স্মরণীয় করে তুলবেই। বদ্রীনাথে আমাদের হোটেল এখনও বুক করা হয়নি। ওখানে স্ট্যান্ডে নেমে আমরা এই হোটেলটা বুক করেছিলাম। স্ক্রিনে নাম্বার দেওয়া থাকলেও আপনারা চাইলে আগে থেকে বুক করে যেতে পারেন। বিকেলবেলা হোটেলে একটু রেস্ট নিয়েই আমরা বেরিয়ে পড়লাম মন্দিরের দিকে। আজ শুধু মন্দির দর্শন, আজ মন্দিরে গিয়ে শুধু জায়গাটা অনুভব করার দিন। পাহাড়ের কোলে অবস্থিত এই পবিত্র ধাম সন্ধ্যায় এক অন্য রূপ ধারণ করে। ভক্তদের ভিড়, মন্ত্রের ধ্বনি এবং ঠান্ডা হাওয়ার মাঝে এক শান্ত আধ্যাত্মিক অনুভূতি। বদ্রীনাথ ধাম ভারতের 4 ধামের এক অন্যতম পবিত্র স্থান। উত্তরাখণ্ডের চামোলি জেলায় 10,000 ফিট উচ্চতায় এই মন্দিরটি উৎসর্গ করা হয়েছে ভগবান বিষ্ণুকে। পরদিন সকালে ভোরের ঠান্ডা হওয়ার মাঝে আমরা বেরিয়ে পড়েছিলাম পুজো দেওয়ার উদ্দেশ্যে। সকালবেলার এই সময়টা মন্দিরের পরিবেশ একদম আলাদা। চারিদিকে নীরবতা এবং ভক্তদের ধীরে ধীরে আগমন। অনেকে পুজোর আগে এখানে তপ্তকুণ্ডে স্নান করে নেন, তারপর লাইনে দাঁড়িয়ে দর্শন কিংবা পুজোর জন্য অপেক্ষা করেন। আজ আমরা পুজো দেব ভগবান বিষ্ণুর কাছে, এই পবিত্র ধামে একান্তভাবে তার আশীর্বাদ পাওয়ার জন্য। সকালে বদ্রীনাথ ধামে পুজো দেওয়ার পর মনে এক অদ্ভুত শান্তি নিয়ে আমরা এবার এগিয়ে চললাম ভারতের শেষ গ্রাম মানার দিকে। বদ্রীনাথ থেকে কয়েক কিলোমিটারের মধ্যে অবস্থিত এই গ্রামটি তার নিজস্ব ঐতিহ্য এবং সৌন্দর্যের জন্য পরিচিত। এখানে এলেই দেখতে পাওয়া যায় সরস্বতী নদী। ছোট হলেও পাহাড়ের মাঝ দিয়ে গর্জন করতে করতে নেমে এসছে এই নদী। পুরাণ অনুযায়ী সরস্বতী আগে দৃশ্যমান একটি নদী ছিল, পরে ধীরে ধীরে এটি অদৃশ্য হয়ে যায়, তাই একে গুপ্তগামিনী নদীও বলা হয়। এখান থেকে এই নদী অলকানন্দা নদীর সাথে মিলিত হয়ে তার পরবর্তী যাত্রা এগিয়ে নিয়ে যায়। ওখান থেকে আমরা এগিয়ে চললাম বসুধারা ফলসের দিকে। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী পঞ্চপাণ্ডবরা এই পথ দিয়েই স্বর্গারোহণ করেন, যাকে বলা হয় মহাপ্রস্থান। পাণ্ডবরা সব কিছু ত্যাগ করে হিমালয়ের এই পথ দিয়েই স্বর্গের দিকে এগিয়ে গেছিলেন। তাই এই পথ আধ্যাত্মিক তো অবশ্যই, সেই সাথে মহাভারতের সাথে জড়িয়ে থাকা এক ঐতিহাসিক ট্রেক রুট। চারপাশে বিশাল পাহাড়, ঠান্ডা হাওয়া এবং সেই সাথে এই নীরবতার মাঝে মনে হয় যেন এক ইতিহাস লুকিয়ে আছে এই ট্রেক রুটের মধ্যে। মানা গ্রাম থেকে মাত্র 5 থেকে 6 কিলোমিটার ট্রেক করলেই আপনারা পৌঁছে যাবেন বসুধারা ফলসে। কথিত আছে এই ফলসের জল যাদের মন পবিত্র হয় তাদের গায়েই পড়ে এবং এই ফলসের জলে স্নান করলে অনেক পাপ মুক্ত হয়। এখানকার ওয়েদার ম্যাক্সিমাম টাইম ভালোই থাকে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং ল্যান্ডস্কেপগুলো দেখুন, জাস্ট অসাধারণ। ফোনে যা দেখছেন আপনারা নিজের চোখে যখন দেখবেন জাস্ট নিজেকে বিশ্বাস করতে পারবেন না যে আপনি এই জায়গায় এসে পৌঁছে গেছেন। প্রায় 400 মিটার উচ্চতা থেকে এই জলপ্রপাতটি নিচে নেমে এসেছে। কিছুক্ষণ ধ্যান ও যোগ করে প্রকৃতির এই অপূর্ব পরিবেশটিকে আরও গভীরভাবে অনুভব করার চেষ্টা করলাম। তারপর এখন ফিরে যাওয়ার পালা। আমরা এখন চলে যাব বদ্রীনাথ হোটেলে। ফেরার পথেই পড়ল সরস্বতী মায়ের একটা মন্দির, যেখান থেকে সরস্বতী নদী নির্গত হয়েছে সেখানেই এই মন্দিরটি স্থাপন করা হয়েছে। আপনারাও চাইলে একবার দর্শন করে আসতে পারেন।
এই মানা গ্রামের প্রতিটি বাড়িতে বাড়িতে নিজেদের হাতের তৈরি উলের নানান রকমের দ্রব্য বিক্রি করে থাকেন। আসার সময় যেভাবে এসেছিলাম শেয়ার কার, এখান থেকে সেই শেয়ার কার পাওয়া যায়, সেই শেয়ার কারে আপনারা ফিরে যাবেন বদ্রীনাথে। আগামীকাল আমরা চলে যাব ঋষিকেশ, সেজন্য বাসের টিকিট এই রাত্রেই কেটে নিতে হবে। তাই রাত্রিবেলা আমরা বেরিয়ে পড়লাম বাসের টিকিটের জন্য। বাস স্ট্যান্ডে টিকিট কেটে নিয়ে আমরা রেডি থাকলাম পরের দিন ভোরের জন্য। ভোরবেলায় বাস ছাড়বে 4:30টার সময়। আপনারা চাইলে হরিদ্বারেও ফিরতে পারেন, তবে আমাদের একটা বাফার ডে ছিল যেটা বেঁচে গেছে, সেই জন্য কালকের নাইটটা আমরা ঋষিকেশে স্টে করে পরের দিন আমরা হরিদ্বার যাব। আজকে আমরা উত্তরাখণ্ড গভর্নমেন্ট বাসেই ঋষিকেশ ফিরছি। আজকের রাতটা ঋষিকেশে থেকে ঋষিকেশের চারপাশটা সন্ধ্যাবেলা একটু ঘুরে দেখব। এখন আমরা ঘুরতে বেরিয়েছি ঋষিকেশের গঙ্গার পাড় দিয়ে। সারাদিনের ক্লান্তি নিমেষেই মিশে যাবে এই গঙ্গার পাড়ে এসে। এই শান্তিটুকুই মনে হবে এই পাহাড় যাত্রার আরও একটি বিশেষ উপহার। আজকের রাতটা ঋষিকেশে ভালোই কাটলো। কাল আমরা চলে যাব হরিদ্বারে। পরদিন হরিদ্বার পৌঁছে আপনারা সারাদিন অটো বা টোটো বুক করে সারা হরিদ্বার ঘুরে দেখতে পারেন। হরিদ্বারের মধ্যে একটা মনসা মন্দির টেম্পল আছে, সেটা যাওয়ার জন্য আপনাদেরকে 500 থেকে 1 কিলোমিটার মতো হাঁটতে হতে পারে। পাহাড়ের উপরে এই মনসা মন্দির। সারাদিনটা এক্সপ্লোর করে আপনারা রাত্রে ট্রেন ধরতে পারেন। আর যদি হাতে থাকে একটা দিন, তাহলে তো কোনো কথাই নেই। হরিদ্বারেও বিকেলে গঙ্গা আরতি দেখুন পার্কি পৌড়িতে, তারপর রাত্রে ট্রেনে আরামসে ফিরে আসুন। আজকের মতো ভিডিও এটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন আর দেখতে থাকুন উড়াকু।